পৃথিবীর বুকে হঠাৎ নেমে আসে এক অদ্ভুত বিপর্যয়, যেখানে শুধুমাত্র তারাই প্রাণে বাঁচে যারা কোনো মাটির নিচে বা লোহার বাংকারের মতো জায়গায় লুকিয়েছিল। কিন্তু যখন এই বেঁচে যাওয়া মানুষগুলো বাইরে বেরিয়ে আসে, তাদের চোখের সামনে ভেসে ওঠে এক ভয়াবহ দৃশ্য। কি এমন ঘটল যে মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষ কোনো কারণ ছাড়াই লাশ হয়ে মাটিতে লুকিয়ে পড়ল? চলুন জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় আধুনিক এক পৃথিবী দিয়ে, যেখানে সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমাদের গল্পের শুরুতেই দেখা যায় ডক্টর ক্যাথরিনকে। তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। প্রতিদিনের মতো তিনি তার রেডিও স্টেশনে কাজ করছিলেন। হঠাৎ তাদের রাডারে একটা অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো মহাজাগতিক শব্দ বা পালস, কিন্তু ভালো করে চেক করার পর তাদের চক্ষু চড়ক গাছ। এটা কোনো সাধারণ শব্দ নয়, বরং অনেক আগে পৃথিবী থেকে পাঠানো একটা সিগন্যালের উত্তর বা ফিডব্যাক। ক্যাথরিন বুঝতে পারেন মহাকাশের অন্য কোনো প্রান্ত থেকে কেউ বা কারা এই সিগন্যাল পাঠাচ্ছে। তিনি দেরি না করে সাথে সাথে তার ওপরের অফিসারদের খবর দেন। খুব দ্রুত বিষয়টা নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং বসে। সোজা কথায়, মানুষ মহাকাশে সিগন্যাল পাঠিয়েছিল, আর এখন এলিয়েনরা সেটার উত্তর দিয়েছে। কিন্তু এই উত্তর কি বন্ধুত্বের নাকি বিপদের, সেটা তখনও কেউ জানে না। খবরটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হয় যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীরা আসলেই আছে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করছে। সাধারণ মানুষ প্রথমে ব্যাপারটা বিশ্বাসই করতে চায়নি। অনেকে মজা ওড়াচ্ছিল, কিন্তু পরিস্থিতি পাল্টাতে সময় লাগে না। ক্যাথরিনের ল্যাবরেটরি খেয়াল করে যে মহাকাশ থেকে হাজার হাজার অদ্ভুত জিনিস পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এগুলোর গতি ছিল অকল্পনীয়। কিছুক্ষণের মধ্যেই সেই মহাজাগতিক বস্তুগুলো পৃথিবীর বুকে আছড়ে পড়তে শুরু করে। প্রথম দিকে মনে হয়েছিল তেমন বড় কোনো ক্ষতি হয়নি, শুধু অদ্ভুত দর্শন কিছু লোহার গোলক বা বল পৃথিবীর বিভিন্ন জায়গার ছড়িয়ে পড়েছে। গুণে দেখা যায় প্রায় 2500-র মতো এমন গোলক সারা পৃথিবীতে ল্যান্ড করেছে। বিজ্ঞানীরা যখন এই গোলকগুলোর কাছে গিয়ে পরীক্ষা করতে শুরু করেন, তারা চমকে ওঠেন। এই জিনিসগুলো থেকে প্রচণ্ড শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় তরঙ্গ বের হচ্ছে। গল্পের আরেক প্রধান চরিত্র প্রফেসর বেল, যিনি একজন নিউরোসায়েন্টিস্ট, তিনি এই তরঙ্গ বিশ্লেষণ করে আটকে ওঠেন। তিনি বুঝতে পারেন এই তরঙ্গ সরাসরি মানুষের ব্রেনের নার্ভ বা স্নায়ুতন্ত্রে আঘাত করবে, আর এর মাত্রা যদি নির্দিষ্ট সীমার ওপরে চলে যায় তবে মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। বাঁচার একমাত্র উপায় হলো মাটির নিচে থাকা অথবা পুরোপুরি লোহার তৈরি কোনো ঘরের ভেতর আশ্রয় নেওয়া। বিল সাথে সাথে তার ছেলেকে ফোন করেন। তার ছেলে ড্যান কাজ করে মিলিটারি বেসে। বিল ছেলেকে সাবধান করে দেন এবং বলেন সবাইকে মাটির নিচে লুকাতে। ড্যান দৌড়ে গিয়ে তার মিনিস্টার বা মন্ত্রীকে ব্যাপারটা জানায়। সে অনুরোধ করে এখনই সবাইকে ওয়ার্নিং দিতে, কিন্তু মন্ত্রী প্রমাণ ছাড়া পাবলিকলি কোনো অ্যালার্ম বাজাতে রাজি হননি। তিনি ভয় পাচ্ছিলেন এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। উপায় না দেখে ড্যান গোপনে ইন্টারনেটে পোস্ট করে সবাইকে সাবধান করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই অদ্ভুত গোলকগুলো থেকে বেরোনো ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর বায়ুমণ্ডলকে পাল্টে দিতে শুরু করে। সরকার শেষ মুহূর্তে সাইরেন বাজিয়ে ওয়ার্নিং দেয় ঠিকই, কিন্তু তখন রাস্তায় পালানোর মতো অবস্থা নেই। হাজার হাজার গাড়ি রাস্তায় জ্যামে আটকে আছে। মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। ক্যাথরিন তার বোনকে ফোন করে। বোন সোফিয়া তখন রাস্তায় বোনের কাছেই আসছিল, কিন্তু জ্যামের কারণে সে আটকা পড়ে। ক্যাথরিন তাকে বলে যেখানে আছো সেখানেই কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ো। অন্যদিকে ভাগ্যের জোরে বেঁচে যায় করিম নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। সে আসলে চোর বা অবৈধভাবে বর্ডার পার হওয়ার ধান্দায় ছিল, তাই পুলিশের ভয়ে একটা লোহার ট্যাঙ্কারের ভেতর লুকিয়েছিল। বিপর্যয় যখন শুরু হয়, লোহার ট্যাঙ্কারের ভেতর থাকায় সে প্রাণে বেঁচে যায়। কিন্তু যারা বাইরে খোলা আকাশের নিচে ছিল তাদের ভাগ্য এত ভালো ছিল না। মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যায়, গাড়ি ফোন সব বন্ধ হয়ে যায়, আর তারপরই ঘটে সেই ভয়াবহ ঘটনা। প্রফেসর বিল তার সাবেক স্ত্রী হেলেনকে বাঁচাতে গিয়েছিলেন। তারা লিফটের ভেতর আটকা পড়েছিলেন, আর লিফট যেহেতু পুরোপুরি মেটালের তৈরি তাই তারা বেঁচে যান। আর সোফিয়া, তার মা আর ভাই মেট্রো স্টেশনের মাটির নিচে থাকায় প্রাণে রক্ষা পায়। মোট কথা, যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছিল বা নিছক ভাগ্যের জোরে কোনো লোহার আড়ালে ছিল, শুধু তারাই এই মারণঘাতী তরঙ্গের হাত থেকে রক্ষা পায়। জনাথন নামের আরেকজন লোক, যে তার পরিবারকে খুঁজতে যাচ্ছিল, তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে যায়। পানির নিচে ডুবে থাকায় সেও বেঁচে যায়। কিন্তু যখন সে পানি থেকে উঠে আসে, তার সামনে যে দৃশ্য ভেসে ওঠে তা দেখে সে জমে যায়। রাস্তার সব মানুষ মরে পড়ে আছে। কেউ গাড়িতে বসেছিল, কেউ হাঁটছিল, যে যেখানে ছিল সেখানেই লাশ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পৃথিবী যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়। ওদিকে
অন্যদিকে বেল আর তার এক্স ওয়াইফ হেলেন লিফট থেকে বেরিয়ে দেখেন হেলেনের বর্তমান স্বামী মরে পড়ে আছে। আসলে তাড়াহুড়োর সময় বেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বা তাকে বাঁচাতে চায়নি, তাই সে বাইরেই রয়ে গিয়েছিল। বেল হেলেনকে বুঝতে দেয় না যে তার মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই দায়ী। তবে বাইরের পরিবেশ দেখে তাদের কলিজা শুকিয়ে যায়। বেঁচে থাকা প্রতিটি মানুষই এই দৃশ্য দেখে শিউরে ওঠে। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, এখন বেঁচে থাকার লড়াই। জনাথন আর সোফিয়া দুজনেই তাদের পরিবারকে খুঁজছে। সোফিয়া অন্ধ, সে চোখে দেখে না, তাই এই ধ্বংসস্তূপের মাঝে তার মা আর ভাইয়ের সাহায্য ছাড়া তার এক পা ফেলা অসম্ভব। ক্যাথরিন তার বোনের কথা খুব চিন্তিত। সে মিলিটারি বেস থেকে বারণ করা সত্ত্বেও বেরিয়ে পড়ে বোনকে খুঁজতে, কারণ সে জানে সোফিয়া আশেপাশেই কোথাও আছে। রাস্তায় যেতে যেতে সে একটা ছোট মেয়েকে একা দেখতে পায় এবং তাকে সাথে নেয়। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই মিলিটারিরা তাকে ধরে ফেলে এবং জোর করে আবার নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তারা ঠিক করে আশেপাশের এলাকাটা একটু টহল দিয়ে দেখবে। অন্যদিকে সোফিয়া, তার মা আর ভাই খাবারের খোঁজে একটা সুপার শপে ঢোকে। সেখানে তারা সেই ট্যাঙ্কারে লুকিয়ে থাকা করিমের সামনাসামনি হয়। করিম আহত ছিল, কেউ তাকে ছুরি মেরেছিল। সে সোফিয়াকে জিম্মি করে এবং তার মা আর ভাইয়ের কাছে সাহায্য চায়। সোফিয়া ভয়ে প্রায় জমে যায়। শেষ পর্যন্ত করিম তাকে ছেড়ে দেয়। সোফিয়া ও তার পরিবার ভয়ে সেখান থেকে পালিয়ে অন্য এক জায়গায় আশ্রয় নেয়। বাইরে টহল দেওয়া মিলিটারিরা দেখে পুরো শহর জুড়ে এক বিশৃঙ্খলা। যারা বেঁচে আছে তারা একে অপরের জিনিস লুটপাট করছে। ক্যাথরিন ভাবে তার বোন হয়তো ওই ভিড়ের মধ্যেই আছে, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তারা এক লোমহর্ষক দৃশ্য দেখতে পায়। একটু আগে যারা লুটপাট করে পালাচ্ছিল সেই সবাই মরে পড়ে আছে। একটা গুদাম ঘরের ভেতর লাশের স্তূপ। ঠিক তখনই মিলিটারিদের ওপরও হামলা হয়, কিন্তু এবার কোনো মানুষ বা অদৃশ্য তরঙ্গ নয়। এবার হামলা করে অদ্ভুত এক রোবট, দেখতে অনেকটা কুকুরের মতো, কিন্তু পুরোপুরি মেশিনের তৈরি। এগুলো মানুষকে দেখতে মাত্রই মেরে ফেলছে। ক্যাথরিন আর সেই ছোট মেয়েটি একটা সুপারমার্কেটের ভেতর পালিয়ে যায়, কিন্তু সেই মেকানিক্যাল কুকুরগুলো সেখানেও ঢুকে পড়ে। ছোট মেয়েটি বাঁচার জন্য ফ্রিজের ভেতর লুকায়, কিন্তু শেষ রক্ষা হয় না। রোবটটি তাকে খুঁজে বের করে এবং মেরে ফেলে। চোখের সামনে এই মৃত্যু দেখে ক্যাথরিন মানসিকভাবে ভেঙে পড়ে। বোনকে খোঁজা তো দূরের কথা, নিজের প্রাণ বাঁচানোটাই এখন দায়। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে আবার বেসে ফিরে আসে। ক্যাথরিন বুঝতে পারে না ভিন গ্রহের প্রাণীরা কেন এভাবে মানুষকে নিধন করছে। অন্য একটা মিলিটারি বেসে ছিল বিলের ছেলে ড্যান। সেখানকার মন্ত্রী পরিস্থিতি দেখার জন্য একদল সৈন্যকে বাইরে পাঠান, কারণ বাইরের জগৎ থেকে কোনো খবর আসছিল না। কিন্তু গেট খোলার সাথে সাথেই তাদের ওপর সেই রোবটগুলো হামলা চালায়। চারদিকে শুধু চিৎকার আর গুলির শব্দ। ড্যান কি বেঁচে আছে নাকি মারা গেছে সেটা বোঝার কোনো উপায় থাকে না। পরিস্থিতি দেখে মনে হয় তার বাঁচার সম্ভাবনা খুবই কম। ফিরে আসি ক্যাথরিনের কাছে। তাদের ল্যাবের যন্ত্রপাতিতে আবার সেই পুরনো সিগন্যালটা বেজে ওঠে। এবার সিগন্যালের সাথে একটা মিউজিক বা গানও শোনা যায়। গানটা শুনে ক্যাথরিনের মুখ ভয়ে সাদা হয়ে যায়, কারণ এই গানটাই তারা অনেক বছর আগে মহাকাশে পাঠিয়েছিল ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করার জন্য। তার মানে দাঁড়ায়, আমরাই নিজেরা দাওয়াত দিয়ে এই খুনিদের পৃথিবীতে ডেকে এনেছি। অজান্তেই আমরা নিজেদের ধ্বংস ডেকে এনেছি। কিন্তু এখন আর অনুশোচনা করে লাভ নেই। বাইরে ঘুরে বেড়াচ্ছে মানুষ শিকারী সেই মেকানিক্যাল দানবগুলো। তবে আসার কথা হলো, এই সিগন্যাল ট্র্যাক করে বোঝা যাচ্ছে এলিয়েনরা ঠিক কোন জায়গায় আছে। সোফিয়া আর তার পরিবার ঘুরতে ঘুরতে এক হাসপাতালের সামনে আসে। সেখানে আশ নামের এক ডাক্তারের সাথে তাদের দেখা হয়। আশ তার সাধ্যমতো আহত মানুষদের চিকিৎসা দিচ্ছিল এবং অনেক এতিম বাচ্চাকে আশ্রয় দিয়েছে। সোফিয়ার মা প্রথমে তার স্বামীকে খুঁজতে যেতে চেয়েছিল, কিন্তু অন্ধ মেয়েকে ভেবে সে আর ঝুঁকি নেয়নি। তারা আপাতত হাসপাতালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা দেখতে পায় সেই কৃষ্ণাঙ্গ ছেলেটা করিম, সেও বেঁচে আছে এবং এই হাসপাতালেই আশ্রয় নিয়েছে। ডাক্তার আশ তাকেও বাঁচিয়ে তুলেছে। সবচেয়ে করুণ অবস্থা জোনাথনের। সে তার স্ত্রী আর 2 বাচ্চাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু পথিমধ্যে সেও সেই রোবটগুলোর হামলার শিকার হয়। কোনো মতে একটা গাড়ির নিচে লুকিয়ে সে প্রাণে বাঁচে। এই যাত্রাপথে তার সাথে পরিচয় হয় ক্লো নামের এক সুন্দরী তরুণীর। ক্লো তার ছেলেকে খুঁজছিল। দুজনের গন্তব্য যেহেতু একই দিকে, তাই তারা একসাথে পথ চলার সিদ্ধান্ত নেয়, কারণ এই কেয়ামতের শহরে একা চলার চেয়ে সঙ্গী থাকা অনেক ভালো। তারা এক জায়গায় রাত কাটায় এবং পরদিন সকালে হাতে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে আবার বেরিয়ে পড়ে। জোনাথন খুঁজছে তার পরিবারকে আর ক্লো খুঁজছে তার ছেলেকে। এদিকে প্রফেসর বিল আর হেলেন অনেক কষ্টে সেই মিলিটারি বেসে পৌঁছান যেখানে তাদের ছেলে ড্যান ছিল। কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন এক ধ্বংসলীলা।
বোঝাই যাচ্ছে এখানেও সেই রোবটগুলো হামলা চালিয়েছিল। তারা ছেলের খোঁজে বেসের ভেতরে ঢোকে, কিন্তু সেখানেও এক মেকানিক্যাল কুকুর তাদের আক্রমণ করে। হেলেন যথেষ্ট সাহসী ছিল, সে কোনো মতে ওটাকে প্রতিহত করে। বিল হয়তো এতক্ষণে মরেই যেত যদি হেলেন না থাকতো। খুঁজতে খুঁজতে তারা সেই মন্ত্রীকে খুঁজে পায়। মন্ত্রী বেঁচে আছেন ঠিকই, কিন্তু তিনি এখন জীবন্ত লাশ, কারণ এই হামলায় তার 2 সন্তানই মারা গেছে। তিনি বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। বিলের মনে এখন একটাই প্রশ্ন, তাদের ছেলে ড্যান কি বেঁচে আছে, নাকি সেও এই নিষ্ঠুর রোবটগুলোর শিকার হয়েছে? বিল যখন ওই মেকানিক্যাল কুকুর বা রোবটটাকে ভালো করে পরীক্ষা করতে শুরু করে, সে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করে। ওপর থেকে এটাকে লোহার তৈরি মেশিন মনে হলেও এর ভেতরে আসলে জীবন্ত মাংসপিণ্ড বা বায়োলজিক্যাল টিস্যু আছে। তার মানে এগুলো সাধারণ কোনো রোবট নয়, বরং এগুলো আসলে এক ধরনের সাইবর্গ বা জীবন্ত প্রাণী। সে যখন ল্যাবের বাইরে একটু খোঁজখবর নিতে যায়, সে তার ছেলে ড্যানের লাশ খুঁজে পায়। নিজের ছেলের এই করুণ মৃত্যু বিলকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। সে কোনো মতে নিজেকে সামলে খবরটা হেলেনকে জানায়। হেলেন ছেলের মৃত্যুর খবর শুনে পাগল পাড়া হয়ে যায়। অন্যদিকে হাসপাতালে এমিলির অবস্থাও খুব একটা ভালো না। সেই মেকানিক্যাল কুকুরগুলো হাসপাতালের গন্ধ পেয়ে সেখানেও হামলা চালায়। এমিলি অন্ধ হলেও তার শ্রবণ শক্তি বা শোনার ক্ষমতা প্রখর। সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যা অন্য কেউ পাচ্ছিল না। দানবগুলো হাসপাতালের ভেতরে ঢুকে নির্বিচারে মানুষ মারতে শুরু করে। ডাক্তার আশ, করিম এবং এমিলির পরিবার পালানোর চেষ্টা করে। করিমের কাছে একটা বন্দুক ছিল, কিন্তু সে গুলি করে দেখে যে এই লোহার শরীর ভেদ করে গুলি ভেতরে ঢুকছে না। উপায় না দেখে তারা হাসপাতাল ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু মর্মান্তিক ব্যাপার হলো, হাসপাতালে যে এতিম বাচ্চারা ছিল, তাড়াহুড়োর মধ্যে তাদের সাথে নেওয়া সম্ভব হয়নি। এমিলির পরিবার ও বাকিরা কোনো মতে অন্য একটা নিরাপদ জায়গায় গিয়ে লুকায়। গল্পের আরেক প্রান্তে জোনাথান আর ক্লো অবশেষে ক্লোয়ের বাড়িতে পৌঁছায়। সেখানে ক্লো তার ছেলে সাশার দেখা পায়। সাশা এতদিন তার মামা বা ক্লোয়ের ভাইয়ের সাথে ছিল, কিন্তু এখানে একটা ভয়াবহ গোপন সত্য বেরিয়ে আসে। ক্লো আর তার ভাইয়ের কথাবার্তা শুনে বোঝা যায় তাদের সম্পর্কটা স্বাভাবিক ভাই বোনের মতো ছিল না। সাশা আসলে ক্লো এবং তার ভাইয়েরই সন্তান, যা ক্লোয়ের ভাই জোর করে করেছিল। এই নোংরা সত্যটা সাশা বাথরুমে বসে শুনে ফেলে, যা তার মনে গভীর প্রভাব ফেলে। হাসপাতালের সেই ডাক্তার আশ বাচ্চাদের কথা ভুলতে পারছিল না। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবার হাসপাতালে ফিরে যায়। উদ্দেশ্য ছিল ওই এতিম বাচ্চাগুলোকে উদ্ধার করা, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সব খাঁচা খালি, একটা বাচ্চাও নেই, কোনো লাশের চিহ্নও নেই। তার মানে ওই মেকানিক্যাল দানবগুলো বাচ্চাগুলোকে মেরে ফেলেনি, বরং তুলে নিয়ে গেছে। কিন্তু কেন? এদিকে মহাকাশ বিজ্ঞানী ক্যাথরিন আবার সেই এলিয়েন সিগন্যাল ট্র্যাক করতে শুরু করে। সে দেখে সিগন্যালটা খুব বেশি দূরে নয়। সে একদল সৈন্য নিয়ে সেই জায়গাটায় যায়, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তাদের উপর হামলা হয় এবং দলের অনেকেই মারা যায়। তবে তারা সেই ক্র্যাশ সাইট বা দুর্ঘটনাস্থলটা খুঁজে পায়। সেখানে দেখা যায় এলিয়েনদের জাহাজটা ধ্বংস হয়ে আছে, এবং অদ্ভুত ব্যাপার হলো সেখানকার রোবটগুলো সব অকেজো হয়ে পড়ে আছে। ক্যাথরিন সেখানেও কিছু অর্গানিক বা জৈব টিস্যু খুঁজে পায়। দেখে মনে হয় জাহাজটা যখন ক্র্যাশ করেছিল, সেই ইম্প্যাক্টে বা ধাক্কায় ওগুলো মারা গেছে। রাস্তায় হঠাৎ করে বিল আর হেলেনের সাথে এমিলির পরিবারের দেখা হয়ে যায়। এটা এক অদ্ভুত সমাপতন। বিল তখন ওই মরা মেকানিক্যাল কুকুরটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। করিম আর বাকিরা প্রথমে ভয় পেয়ে গেলেও পরে বোঝে এটা মরা। বিল এখন এই জিনিসটার ভেতরের গঠন নিয়ে আরও গভীরভাবে গবেষণা করতে চায়। অদ্ভুত ব্যাপার হলো, এমিলি অন্ধ হওয়ার পরেও সে অনুভব করতে পারছিল যে বিলের সাথে ওই লোহার দানবটা আছে। তার মস্তিষ্কের সাথে এদের কোনো একটা কানেকশন কাজ করছে। অন্যদিকে ক্লো এক পুলিশ বান্ধবীর সাথে দেখা করে। সেই বান্ধবী প্রেগনেন্ট ছিল, কিন্তু এই নরকের মধ্যে প্রেগনেন্ট হওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। জোনাথান বুঝতে পারছিল এই জায়গাটা নিরাপদ নয়, তাই সে চলে যেতে চায়। কিন্তু তারা বেশি দূর যাওয়ার আগেই আবার হামলা হয়। সেই মেকানিক্যাল কুকুরগুলো ক্লোয়ের পুলিশ বান্ধবীকে মেরে ফেলে, এবং ভয়ঙ্কর ব্যাপার হলো তারা তার পেট কেটে বাচ্চাটাকে বের করে নিয়ে যায়। এবার বিষয়টা পরিষ্কার হতে শুরু করে। এই এলিয়েনরা আসলে মানুষের বাচ্চা বা ভ্রূণ সংগ্রহ করছে, কিন্তু কেন সেটা এখনো রহস্য। এদিকে সাশা, যে তার নিজের জন্ম পরিচয় জেনে গিয়েছিল, সে তার বাবাকে বাঁচাতে কোনো চেষ্টাই করে না। চোখের সামনে তাকে মরতে দেখেও সে ছিল নির্বিকার। তার মনের ভেতর এখন ঘৃণার জন্ম হয়েছে। এমিলির সাথেও অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। যখনই ওই এলিয়েনদের শব্দ তার কানে আসে, সে ক্ষণিকের জন্য তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এটা কিভাবে সম্ভব? অন্ধ মেয়ে এলিয়েনদের শব্দে চোখে দেখছে। ডাক্তার আশ কোনো এক জায়গা থেকে খাবার বা জিনিসপত্র আনার সময় ভুল করে শব্দ করে ফেলে, ফলে একটা রোবট তার পিছু নেয়। তারা পালানোর চেষ্টা
চেষ্টা করে, কিন্তু রোবটটা এমিলির সামনে এসে থমকে যায়। অবাক করার বিষয়, ওটা এমিলিকে আক্রমণ করে না, বরং তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে চলে যায়। এমিলির শরীরে কি এমন কিছু আছে যা এলিয়েনরা চিনতে পারছে? শাসার মধ্যেও এমন কিছু লক্ষণ দেখা যায়। সেও এমিলিকে নিয়ে অদ্ভুত সব ভিশন বা স্বপ্ন দেখতে শুরু করে। ক্লো খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার ভাইয়ের এক ধরনের পেশিক্ষয় রোগ বা মাস্কুলার ডিস্ট্রফি ছিল, যা বংশগত। সে ভয় পায় শাসার মধ্যেও এই রোগ আছে কিনা। তবে শাসার আচরণ দিন দিন খারাপ হতে থাকে। সে জোনাথানের ফ্যামিলি ফটো চুরি করে, মরা মানুষের জিনিসপত্র পকেটে ভরে। এই নিয়ে জোনাথানের সাথে তার হাতাহাতিও হয়ে যায়। বিল তার ল্যাবে রোবটটা নিয়ে গবেষণা করছিল, কিন্তু এমিলি আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পায়। সে যেন সম্মোহিত হয়ে একটা স্টেডিয়ামের দিকে হাঁটতে শুরু করে। হেলেন তাকে একা ছাড়তে চায় না, তাই সেও পিছু নেয়। স্টেডিয়ামের ভেতরে একটা রোবট এমিলিকে কিছু করে না ঠিকই, কিন্তু হেলেনকে দেখা মাত্রই মেরে ফেলে। চোখের সামনে হেলেনের মৃত্যু দেখে এমিলি নিজেকে অপরাধী মনে করে। সে বুঝতে পারে এই এলিয়েনরা তাকে ডাকছে, তাই সে কাউকে কিছু না বলে একা ওই রোবটগুলোর পিছু নেয়। করিম তাকে একা ছাড়বে না, তাই সে লুকিয়ে এমিলির পিছু নেয়। রোবটগুলো এমিলিকে একটা নদীর পাড়ে নিয়ে যায়, যেখানে বিশাল একটা এলিয়েন জাহাজ বা শিপ দাঁড়িয়ে আছে। এমিলি জাহাজের ভেতরে ঢোকে। সেখানে সে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে। এতদিন ধরে যত বাচ্চা বা নবজাতক নিখোঁজ ছিল, সবাই এখানে কাঁচের ইনকিউবেটরের ভেতর জীবন্ত আছে। এবং জাহাজের কেন্দ্রে সে একজন মানুষকে দেখতে পায়। লোকটার শরীরে অনেকগুলো টিউব লাগানো, আর তার হাতে ঠিক এমিলির মতোই একটা ট্যাটু বা জন্ম দাগ আছে। এমিলি এগিয়ে গিয়ে লোকটার হাত স্পর্শ করে, আর স্পর্শ করার সাথে সাথেই তার চোখের সামনে ভেসে ওঠে মহাকাশ এবং এলিয়েনদের এক অজানা জগৎ। এখানেই শেষ হয় এই সিজনের গল্প। এমনই আরো ধামাকেদার মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।